হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের পাঠ নং 13 ভারতের স্বাধীনতা আন্দোলন এবং অসম এই পাঠটির আমি অল অনুশীলনের প্রশ্নোত্তর আর সঙ্গে আমি এক্সট্রা কোশ্চেনে তোমাদের সঙ্গে আলোচনা করব। এন্ড আমার চ্যানেলে যদি নতুন করে ভিজিট করে থাকো বা যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে এই পাঠটির অল অনুশীলনের প্রশ্নোত্তরের সঙ্গে এক্সট্রা কোশ্চেন দেখে নাও। প্রথম বইয়ের আমি কোশ্চেনগুলি বলে দিচ্ছি যে 1 নম্বর হলো উত্তর লিখো কখন ভারত একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি লাভ করে। তাহলে তুমি উত্তরে বলবে 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট থেকে ভারত একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি লাভ করে। খ নম্বর হলো ভারতীয় নাগরিকদের কয়টি মৌলিক কর্তব্য আছে। তাহলে বলবে 11টি মৌলিক কর্তব্য আছে। গ নম্বর কোশ্চেন হলো সংবিধান সভার সভাপতি কে ছিলেন। তাহলে বলবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন। ঘ নম্বর হলো সংবিধান খসড়া কমিটির সভাপতি কে ছিলেন। তাহলে বলবে ডক্টর ভীমরাও আম্বেদকর। ম নম্বর কোশ্চেন হলো ভারতীয় সংবিধানটি কবে গৃহীত হয়েছিল। তাহলে বলবে 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি তারিখে গৃহীত হয়েছিল। তারপরে নেক্সট নাম্বার 2 দেখে নাও, শূন্যস্থান পূর্ণ করো। ক হলো আমরা 1950 খ্রিস্টাব্দ থেকে প্রতি বছর 26শে জানুয়ারি ড্যাশ হিসাবে পালন করি। তাহলে এখানে কি লিখবে? তাহলে তুমি আনসার লিখবে গণতন্ত্র দিবস হিসাবে আমরা কি করি 26 জানুয়ারি দিনটি হিসাবে পালন করি। নেক্সট ঘ নম্বর হলো ভারতের সংবিধান একটি দীর্ঘতম সংবিধান। তাহলে এখানে ভারতের লিখে নেবে। গ নম্বর হলো ভারতবর্ষ একটি সার্বভৌম গণতান্ত্রিক গণরাজ্য। তাহলে এখানে গণতান্ত্রিক লিখবে। ঘ হলো প্রত্যেক দেশ বা রাষ্ট্রের একটি নিজস্ব সংবিধান আছে। তাহলে এখানে সংবিধান লিখে নেবে। তারপর নেক্সট দেওয়া হলো যে 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট ভারত স্বাধীন লাভ করে। তাহলে এখানে 2টি ব্র্যাকেটে লিখে নেবে। তারপর নেক্সট হলো 3 নম্বর যে মৌলিক অধিকার বলতে কি বুঝো এবং সেগুলো কি কি লিখো। তাহলে তুমি উত্তরে বলবে যে ভারতীয় সংবিধানে নাগরিকদের জন্য বিশেষ কিছু সুবিধা দেওয়া আছে। এই সুযোগ সুবিধাগুলো আমাদের প্রাপ্য এবং এই বিশেষ সুবিধাগুলো লাভ করাটা আমাদের জন্য বাধ্যতামূলক। এগুলো হচ্ছে ভারতের আমাদের অধিকার। এই অধিকারের অভাবে নাগরিকদের ব্যক্তিত্বের বিকাশ হয় না। ভারতীয় সংবিধানে এইরকম কিছু বিশেষ অধিকার আছে যাকে মৌলিক অধিকার বলা হয়। সংবিধান আমাদেরকে 6 প্রকার মৌলিক অধিকার প্রদান করেছে। সেগুলি হলো, তাহলে দেখতে পাচ্ছ 6টি মৌলিক অধিকার কি কি হয়ে যাবে। সাংবিধানিক প্রতিকারের অধিকার, স্বাধীনতার অধিকার, সমতার অধিকার, শিক্ষা এবং সংস্কৃতির অধিকার, শোষণের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার, ধর্মীয় অধিকার। তাহলে এই হলেই 6টি মৌলিক অধিকার। তারপর নেক্সট দেওয়া হলো যে 4 নম্বর যে পোস্টার তৈরি করো। তুমি এখানে বলছে ক আর খ তোমরা নিজেই করবে। যে প্রথম পোস্টার হবে আমরা সবাই ভারতীয়, এটা পোস্টার বানাবে। ক হবে অসম আমাদের জন্মভূমি, এটা পোস্টার তোমরা নিজেই তৈরি করবে। ঠিক আছে, এটা তোমরা করবে। নেক্সট 5 নম্বর হলো সংক্ষিপ্ত টিকা লিখো। প্রথম ক হলো স্বাধীনতা আন্দোলন দিয়ে তুমি টিকা লিখবে। তাহলে স্বাধীনতা আন্দোলন দিয়ে তুমি বলবে যে ব্যবসা বাণিজ্য করার সঙ্গে সঙ্গে ব্রিটিশরা ভারতবর্ষকে নিজেদের দখল নিয়ে শাসন করতে শুরু করে। ব্রিটিশরা ভারতের শাসনে আধিষ্ঠিত হওয়ার পর ভারতীয়রা তাদের কার্যকলাপ সহজে মেনে নিতে পারছিল না, কারণ ভারতীয় বা ব্রিটিশের অন্যায় অত্যাচারে অধিষ্ঠিত হয়ে পড়েছিল। ফলস্বরূপ ভারতীয়রা অসন্তুষ্ট হয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে বিদ্রোহী হয়ে উঠেছিল। আমাদের দেশের স্বাধীনতার জন্য ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যুদ্ধ বা বিদ্রোহগুলোই ছিল আমাদের স্বাধীনতা আন্দোলনের সূচনা। ব্রিটিশদের হাত থেকে আমাদের দেশকে স্বাধীন করার জন্য বহু লোক আন্দোলন করেছিলেন। তাদের মধ্যে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, সরোজিনী নাইডু, আব্দুল কালাম আজাদি প্রধান। আমাদের স্বাধীনতা সংগ্রামে অসমবাসীরাও অংশগ্রহণ করেছিলেন। এই সময় স্বাধীনতা সংগ্রামে অসমের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গ অসামান্য ভূমিকা গ্রহণ করেছিলেন। এই ব্যক্তিবর্গদের মধ্যে ছিলেন গোমধর কোঁয়র, পিয়ালি ফুকন, মনিরাম দেওয়ান, পিয়ালি বড়ুয়া, ধুতিরাম বড়ুয়া, জিউরাম দুলিয়া বড়ুয়া,
প্রমোদ আলী, বাহাদুর গাওবুড়া এবং আরও অনেক গণ্যমান্য ব্যক্তিরা এই আন্দোলনের অগ্রণী ভূমিকা গ্রহণ করার জন্য পিয়ালি ফুকন এবং জিউরাম দুলিয়া বড়ুয়াকে 1830 খ্রিস্টাব্দে এবং মনিরাম দেওয়ান পিয়ালি বড়ুয়াকে 1858 খ্রিস্টাব্দে ফাঁসি দেওয়া হয়েছিল। তারপর নেক্সট টিকা হলো ভারতের সংবিধান। স্বাধীনতা লাভের পূর্বেই একটি নিজস্ব সংবিধান রচনা করার জন্য আমাদের ভারতবর্ষে চিন্তা চর্চা শুরু হয়। সেই জন্য 1946 খ্রিস্টাব্দে একটি সংবিধান সভা গঠন করা হয়। এই সংবিধান সভা 1947 খ্রিস্টাব্দে 29 আগস্ট ডক্টর ভীমরাও আম্বেদকরের নেতৃত্বে ভারতের সংবিধান রচনা করার জন্য 7 সদস্য বিশিষ্ট একটি খসড়া কমিটি গঠন করেন। 1949 খ্রিস্টাব্দে 26 নভেম্বর এই খসড়া কমিটি প্রায় 3 বছর অশেষ পরিশ্রম করে সংবিধান রচনার কাজ সম্পূর্ণ করেন। 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি তারিখে সংবিধান সভার সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এই সংবিধানে স্বাক্ষর করেন এবং সংবিধান সভা তা গৃহীত হয়। 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি থেকে এই সংবিধানটি সম্পূর্ণরূপে কার্যকরী করা হয়। এই সংবিধান অনুযায়ী ভারতবর্ষ একটি সার্বভৌম সমাজবাদী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক গণরাজ্য। তারপরে টিকা হলো মৌলিক অধিকার। ভারতীয় সংবিধানে নাগরিকদের জন্য কতগুলো অধিকারের কথা বলা হয়েছে। ভারতীয় সংবিধান দ্বারা নির্ধারিত এই অধিকারগুলোকে মৌলিক অধিকার বলে। সংবিধান আমাদেরকে 6 প্রকার মৌলিক অধিকার প্রদান করেছে। সেগুলি হলো 1 নম্বর বলবে সাংবিধানিক প্রতিকারের অধিকার, 2 নম্বর হবে স্বাধীনতার অধিকার, 3 নম্বর হবে সমতার অধিকার, 4 নম্বর হবে শিক্ষা এবং সংস্কৃতির অধিকার, 5 নম্বর হবে শোষণের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার। তারপর 6 নম্বর হবে ধর্মীয় অধিকার। তারপর নেক্সট টিকা হলো মৌলিক কর্তব্য। তোমরা বলবে দেশের কল্যাণের জন্য ও জনসাধারণ শুধু মৌলিক অধিকার সমূহ ভোগ করলেই চলবে না, তা বিনিময়ে রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব ও পালন করতে হবে। সেই জন্য প্রত্যেক নাগরিকদের কিছু করণীয় কর্তব্য থাকে। দেশের প্রতি করণীয় কর্তব্য সমূহকে মৌলিক কর্তব্য বলে। ভারতীয় নাগরিকদের 11টি মৌলিক কর্তব্য আছে। তারপর কিছু এক্সট্রা কোশ্চেন যেটা আমি বলবো সেটা তোমরা কপিতে লিখে শিখে নেবে, যেটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষায় অনেকবারই এসে যায় এগুলা। 1 নম্বর কোশ্চেন হলো সংবিধান সভার 2 জন সদস্যের নাম লিখো। তাহলে বলবে জওহরলাল নেহেরু এবং বল্লভভাই প্যাটেল। নাম্বার 2 কোশ্চেন হলো সংবিধানের প্রস্তাবনায় কি উল্লেখ আছে। তাহলে বলবে প্রস্তাবনার সংবিধানের উদ্দেশ্য এবং লক্ষ্য সমূহে বিশেষ উল্লেখ আছে। প্রস্তাবনাতে উল্লেখ করা অধিক গুরুত্বপূর্ণ বিষয় নিম্নে আলোচনা করা হলো। 1 নম্বর দিয়ে বলবে ভারতবর্ষ একটি সার্বভৌম গণতান্ত্রিক রাজ্য। নাম্বার 2 দিয়ে বলবে আইনের চোখে সকল নাগরিক সমান, জাতি ধর্ম লিঙ্গ ভাষা ইত্যাদিতে কোনো বৈষম্য থাকবে না। 3 নম্বর হবে প্রত্যেক নাগরিকদের যে কোনো বিষয়ে মুক্তভাবে নিজের মতামত প্রকাশ করতে পারবে। তারপর 4 নম্বর দিয়ে বলবে দেশে বসবাসকারী সব শ্রেণীর মানুষ যাতে জীবন ধারণের নিম্নতম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় তার প্রতি লক্ষ্য রাখা হবে। 5 নম্বর বলবে ভারতীয় নাগরিকদের সমান সুযোগ সুবিধা দিয়ে তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলা। তারপর নেক্সট কোশ্চেন হলো শিক্ষার অধিকার আইন বলতে কি বুঝো। তাহলে বলবে প্রাথমিক শিক্ষা প্রত্যেক শিশুর মৌলিক অধিকার। এই অধিকার 2009 খ্রিস্টাব্দে শিক্ষার অধিকার আইন রূপে প্রবর্তিত হয়। এই আইন অনুযায়ী 6 থেকে 14 বছর শিশুর বাধ্যতামূলক এবং বিনামূল্যে প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারবে। তারপর নেক্সট 4 নম্বর কোশ্চেন হলো নির্দেশাত্মক নীতিসমূহের মূল উদ্দেশ্য কি। তাহলে বলবে নির্দেশাত্মক নীতিসমূহের মূল উদ্দেশ্য হলো সামাজিক এবং আর্থিক ক্ষেত্রে সমতা স্থাপন করে জনসাধারণের সকল প্রকার কল্যাণ সাধন করা। তারপর নেক্সট 5 নম্বর কোশ্চেন হলো নির্দেশাত্মক নীতিসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং সেগুলো কি কি। তাহলে বলবে নির্দেশাত্মক নীতিসমূহকে 4 ভাগে ভাগ করা হয়েছে। সেগুলি হলো প্রথম হবে অর্থনৈতিক নীতি, পুরুষ মহিলা উভয়কে সমান কাজে জন্য সমান পারিশ্রমিক দেওয়া, মা এবং শিশু মঙ্গলের জন্য ব্যবস্থা করা ইত্যাদি।
গান্ধীবাদী নীতি তাহলে বলবে পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রবর্তন করা, কুটির শিল্পের সম্প্রসারণ, বনজ সম্পদ সংরক্ষণ, গো পালন ইত্যাদি। অন্তরাষ্ট্রীয় নীতি দিয়ে বলবে অন্তরাষ্ট্রীয় শান্তি এবং নিরাপত্তা বৃদ্ধি করা ইত্যাদি। অন্যান্য দিয়ে বলবে ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ স্থানগুলো সংরক্ষণের ব্যবস্থা করা ইত্যাদি। তারপর নেক্সট দেখে নাও, সংবিধান সভা মহিলা সদস্য দুজন কারা ছিলেন? তাহলে বলবে বিজয়লক্ষ্মী পণ্ডিত এবং সরোজিনী নাইডু। তারপর নেক্সট দেখে নাও, কখন সংবিধান সভা গঠন করা হয়? তাহলে বলবে 1946 খ্রিস্টাব্দে। তারপর নেক্সট কোশ্চেন হলো সংবিধান সভার সভাপতি কে ছিলেন? তাহলে বলবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপর নেক্সট আরো কোশ্চেন হলো যে সংবিধান সভার খসড়া কমিটিতে কতজন সদস্য ছিলেন? তাহলে বলবে 7 জন। নেক্সট হলো ভারতের সংবিধান কবে কার্যকারী হয়? তাহলে বলবে 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি। তারপর নেক্সট কোশ্চেন হলো ইয়ান্ডাবুর সন্ধি কার কার মধ্যে হয়েছিল? তাহলে বলবে ইয়ান্ডাবুর সন্ধি ব্রহ্মদেশের রাজা ও ব্রিটিশ সেনাপতির মধ্যে হয়েছিল। তারপর নেক্সট হলো অসমে সিপাহী বিদ্রোহের হাল কোন কোন ব্যক্তি ধরেছিলেন? তাহলে বলবে অসমে সিপাহী বিদ্রোহের হাল ধরেছিলেন মনিরাম দেওয়ান ও পিয়ালি বড়ুয়া। নেক্সট কোয়েশ্চন হলো পাত্রু ঘাটের কৃষক বিদ্রোহে ব্রিটিশের গুলিতে কতজন ব্যক্তি শহীদ হয়েছিলেন? তাহলে বলবে 140 জন ব্যক্তি কি করেছিলেন? শহীদ হয়েছিলেন। তারপর দেখে নাও আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন হলো যে কত সনে কোশ্চেনে এসে যায় 1 মার্কের, যেতে ইয়ান্ডাবুর সন্ধি কবে হয়েছিল? তাহলে 1826 খ্রিস্টাব্দে। আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়েছিল? 1930 থেকে 32 খ্রিস্টাব্দে। অসহযোগ আন্দোলন হয়েছিল 1920 থেকে 21 খ্রিস্টাব্দে। সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 খ্রিস্টাব্দে। ভারত ছাড় আন্দোলন হয়েছিল 1942 খ্রিস্টাব্দে। তাহলে তোমরা এগুলা নোট। তারপর নেক্সট হলো যে মনিরাম দেওয়ান ও তার সহযোগী পিয়ালি বড়ুয়াকে দেশদ্রোহী আখ্যা দিয়ে ফাঁসি দেওয়া হয়েছিল কেন? তাহলে উত্তরে বলবে 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ সমগ্র উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছিল। অসমে এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন মনিরাম দেওয়ান। ব্রিটিশ সরকার এই বিদ্রোহের আভাস পেয়ে মনিরাম দেওয়ান ও অন্যান্য বিদ্রোহীদের গ্রেফতার করেছিলেন। ব্রিটিশরা মনিরাম দেওয়ান ও তার অন্যতম সহযোগী পিয়ালি বড়ুয়াকে দেশদ্রোহী সাব্যস্ত করে এবং 1858 খ্রিস্টাব্দে দুজনকে ফাঁসি দেওয়া হয়েছিল। তারপর লাস্ট একটি কোয়েশ্চেন হলো যে আমাদের সংবিধানে সন্নিবেশিত নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো। তাহলে বলবে ভারতীয় নাগরিকদের করণীয় 11টি মৌলিক কর্তব্য আছে, সেগুলি হলো। উত্তরে বলবে ভারতীয় নাগরিকদের করণীয় 11টি মৌলিক কর্তব্য আছে, সেগুলি হলো 1 নম্বর বলবে ভারতীয় সংবিধান মেনে চলা এবং জাতীয় পতাকা এবং রাষ্ট্রীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করা। 2 নম্বর বলবে স্বাধীনতা সংগ্রামে আদর্শ ও নীতিগুলো অনুসরণ করা। তারপর 3 নম্বর হয়ে যাবে ভারতের সার্বভৌমত্ব ও জাতীয় সংহিতা সুরক্ষা করা। 4 নম্বর হয়ে যাবে প্রয়োজনীয় বোধে দেশের প্রতিরক্ষার এগিয়ে আসা এবং জাতীয় সেবামূলক কাজে অংশগ্রহণ করা। 5 নম্বর হয়ে যাবে ভ্রাতৃত্ববোধের চেতনা বা স্পৃহা জাগিয়ে তোলা। 6 হয়ে যাবে বিস্মিত সংস্কৃতি সুরক্ষা প্রদান ও সংরক্ষণ করা। 7 নম্বর হয়ে যাবে প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ সাধন করা। 8 হয়ে যাবে বৈজ্ঞানিক চেতনার বিকাশ ঘটানো। 9 হয়ে যাবে সরকারি সম্পত্তির প্রতি নজর রাখা এবং সুরক্ষা প্রদান করা। 10 নম্বর হয়ে যাবে উৎকর্ষিতা বা শ্রেষ্ঠতার জন্য প্রচেষ্টা করা। 11 নম্বর হয়ে যাবে সকল অভিভাবকেরা 6 থেকে 14 বছর বয়সে ছেলেমেয়েদেরকে বিদ্যালয়ে পাঠানোর দায়িত্ববোধ পালন করা।